বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসাচ্ছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আর মাত্র 3 দিন বাকি জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোটের। আমি একটু আপনাদের কাছ থেকে বুঝতে চাই যে আপনারা কেমন দেখছেন ভোটের পরিস্থিতি। মিস্টার মুজাহিদুল। ধন্যবাদ। এই নির্বাচনটা আসন্ন এবং ঘোষণা অনুযায়ী এই নির্বাচন হবে, এইটা আমি যদি ইচ্ছা নিরপেক্ষভাবে বিবেচনা করি দেশের জন্য একান্তভাবে প্রয়োজন। কারণ অনির্বাচিত সরকার দেশে থাকলে দেশে উন্নয়ন হয় না, জনগণের কল্যাণ হয় না এবং জনগণের কল্যাণে আমরা কিন্তু সমাজ, রাষ্ট্র, অর্থনীতি কোনোটাই পরিচালনা করতে পারি না। একথা ঠিক যে নির্বাচন হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা না, কিন্তু নির্বাচন হলে অন্তত একটা হয় যে রাজনীতির অনিশ্চয়তার জায়গাটা বহুলাংশে দূর হয় এবং নির্বাচন খালি নামকাওয়াস্তে নির্বাচন না, নির্বাচন অর্থে যেটা তার মৌলিক অর্থবোধক যদি আমরা করতে পারি, অর্থাৎ আমাদের দেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষকে একটা মাঠে একত্রিত করে তো আমি হাত তুলে ভোট নিতে পারবো না। জনগণের মতামত নির্ধারণ করতে হলে যেটাকে বলা হয় প্রতিনিধিত্বশীল গণতন্ত্র, সেই প্রতিনিধিরা এসে জনগণের পক্ষ থেকে কথা বলে এবং মতামত দেয় এবং সেটাই বিবেচ্য হয় যে এটাই জনগণের মতামত। এখন প্রতিনিধি নির্বাচনটা যদি ভুল হয়ে যায়, এটি যদি অবাধ ভোট ইচ্ছা অনুযায়ী আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, আমরা মিছিল করেছিলাম, আন্দোলন করেছিলাম, সেই ব্যাপারটা যদি নিশ্চিত না হয় তাহলে নামকাওয়াস্তে ভোটের একটা লেবাস পরিয়ে সেটা লোক দেখানোর একটা আপনার প্রহসন করতে পারেন, কিন্তু আসল এইটার যে মর্ম কথা সেটা যদি না হয় তাহলে পরে কোনোদিনই জনগণের পক্ষ থেকে একটা ছোট গোষ্ঠী বা বড় গোষ্ঠী বা ক্ষুদ্র যেটাই বলি আমি, তারা যদি দায়িত্ব নেয় যে আমরাই যা বলি এটাই হলো জনগণের কথা, তাহলে কোনোদিনই জনগণের সত্যিকার স্বার্থ প্রতিষ্ঠিত হতে পারে না। যার ফলে আমরা দেখি যে ক্ষমতা এবং ক্ষমতাকে কেন্দ্র করে কতগুলো কায়েমি স্বার্থ একত্রিত হয় এবং সেটা প্রচলিত সমাজে যে শোষণ ব্যবস্থা আছে সেটা বৈষম্যকে আরও বাড়িয়ে দেয়, লুটপাট চলতে থাকে, লুটপাটের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয় কেবলমাত্র 2টা দলের ভেতরে না, একই দলের ভেতরে এই গ্রুপ ওই গ্রুপ, অমুক ভাইয়ের গ্রুপ অমুক ভাইয়ের গ্রুপ, আমি বর্তমানে নমিনেশন পেয়েছি কেন আমি পেলাম না, মারামারি দ্বন্দ্ব। আসলে এইগুলোর পেছনে ভালো করে খোঁজ করলে দেখা যাবে মিনকি আদর্শ এবং পথ মত নিয়ে দ্বন্দ্বের চেয়ে এখানে হলো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের দ্বন্দ্ব, বা সহজ ভাষায় বললে লুটপাটের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব। এইটাই সর্বনাশ করে দেয়, যার ফলে এইটাকে চিরস্থায়ী করার প্রয়োজনে আমি চাই আর না চাই আমার চারদিকে যে কায়েমি স্বার্থ জড়ো হয়েছে তারা কিন্তু চেষ্টা করবে যে প্লিজ আমাদেরকে ছেড়ে যাবেন না, এইটাকে চিরস্থায়ী করেন। এবং চিরস্থায়ী করতে হলে থিওরি দেওয়া হয় যেটা বিগত সরকার দিয়েছিল, এই থিওরিতে চলতো যে প্রত্যেকটা দেশপ্রেমিক উন্নয়নকামী হওয়া উচিত, উন্নয়ন করতে হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য, রাজনৈতিক স্থিতিশীলতা কোনো দিন হবে না যদি সরকারের ধারাবাহিকতা বজায় না রাখে। তো সরকারের ধারাবাহিকতার সঙ্গে যখন আমি দেশপ্রেমকে যুক্ত করে দিই, এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য যদি 100 জন লোককে আমার গুলি করে মারতে হয়, তাহলে সেটাকে আমি তখন দেশপ্রেমিক বলে আখ্যায়িত করে একটা মনোজগতে একটা কিন্তু ফ্যাসিস্ট চিন্তাধারার রাজত্ব আমি স্থাপন করতে পারি। এইখান থেকে বেরিয়ে আসার জন্য এই গণ অভ্যুত্থান হয়েছে। এইটা অন্যতম 2টা প্রধান দিক ছিল গণ অভ্যুত্থানে আমার বিবেচনায়। একটা হলো ভোটাধিকার ফিরিয়ে আনা এবং নির্বাচিত সরকার সেই জায়গায় আমাদের দেশকে নিয়ে যাওয়া, এইটার সঙ্গে আশেপাশে আরও কিছু ডালপালা ছিল বটে, শাসন পদ্ধতি ইত্যাদি। আর 2 নম্বর ছিল বৈষম্য অবসান ঘটাতে হবে।
যে পর্বত প্রমাণ কুৎসিত বৈষম্য আজকে দেশকে ছেয়ে ফেলেছে, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, সেই পাকিস্তানি আমল থেকে আমরা স্লোগান দিচ্ছি, কিন্তু পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে, খারাপ হচ্ছে, খারাপ হচ্ছে। এবং এইটা যে সামাজিক নৈরাজ্য সৃষ্টি করে, অনিশ্চয়তা সৃষ্টি করে, কোনোদিনই সেই পরিবেশের ভেতরে কিন্তু আমরা প্রকৃতভাবে জনকল্যাণে মনোযোগ নিয়োজিত করে সমস্ত জাতির শক্তিটাকে একত্রিত করে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি না। সুতরাং একদিকে রাজনৈতিক ক্ষেত্রে, আরেকদিকে অর্থনৈতিক ক্ষেত্রে, এবং দুইটা একটা আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এই কারণেই ইলেকশন। কিন্তু যতক্ষণ আমি অর্থনীতির ক্ষেত্রে মৌলিক কোনো পরিবর্তনে হাত দিতে না পারছি এবং এই লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থাকে বহাল রেখেই আমি যতই রাজনীতিকে স্থিতিশীল করা, বৈষম্যকে দূর করা কিংবা গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি, তো হবে না। এবং সেটা আমরা দেখলাম, এবং দেখার পরে এত কিছু এখন তো যে কেউ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলবে, আপনি বললেন যে 3 দিন পরেই তো ইলেকশন হওয়ার কথা, তারপরে কিন্তু মানুষের ভিতরে সন্দেহ হবে। তো সকালে উঠে দেখে নেই ভালো করে, তারপরে যাব ভোট। আমি জনগণের কাছে আহ্বান জানাবো, আপনারা পরিষ্কারভাবে বুঝবেন এটা আপনার কর্তব্য। প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করেন এবং আপনার নিজের বিবেক অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, অভিজ্ঞতার আলোকে এদিক সেদিক না তাকিয়ে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। এবং খালি একটা আবেদন আমি করব, এইটা আমি মনে করি যে এটা কোনো দলীয় সংকীর্ণতা থেকে বলছি না, আমি বাঙালি জাতির ইতিহাসের প্রতি মর্যাদা থেকে আমি বলছি। আমাদের পূর্বপুরুষরা যে জীবন দিয়েছে বা আমাদের প্রজন্ম যে জীবন দিয়ে একটা দেশকে স্বাধীন করেছে, রাজনীতিতে শেষ কথা নাই অনেকে বলে, কিন্তু আমি বিনয়ের সঙ্গে বলবো শেষ কথা আছে। ৭১ হলো আমাদের শেষ কথা, এইটার পেছনে কিছুতেই যাওয়া যাবে না। ওর জন্য কেউ কেউ বলার চেষ্টা করছে প্রতারণাপূর্ণভাবে যে আমাদেরকে তো কোনোদিন সুযোগ দেন নাই, একবার একটু সুযোগ দিয়ে দেখেন। হারামজাদারা, ৭১-এর সুযোগ পাও নাই তোমরা, এবং ৩০ লক্ষ মানুষকে হত্যা করো নাই। বাঙালি কোনোদিন সেই ৭১-এর ঘাতকদেরকে এবং তাদের সহযোগী এবং কোলাবোরেটার্স শুধু না, পারপিট্রেটার্স অফ দ্য জেনোসাইড, এই শক্তিকে কোনোদিন ফেরত আসতে দেবে না। জনগণকে প্রলোভনে না ভুলে এবং নানান রকম মিথ্যা প্রোপাগান্ডা, ফলস নিউজ, ফেক নিউজ এগুলো দিয়ে যে পরিবেশ তৈরি করছে বা তাদেরকে প্রমোট করা হচ্ছে আন্তর্জাতিক এবং দেশের ভেতরে একটা গোষ্ঠী, সেইখানে প্রলুব্ধ না হয়ে, বিভ্রান্ত না হয়ে সামনে আমাদের এগিয়ে যেতে হবে। ভুল ত্রুটি হয়েছে আমাদের স্বাধীনতার পর, সেইটাকে আমরা উত্তরণ ঘটিয়ে নতুন পথে অগ্রযাত্রা। ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে, প্রফেসর সুকোমল বড়ুয়া। আপনি কি দেখছেন? আপনি তো ঢাকার বাইরেও ঘুরে টুরে এলেন। ঢাকার বাইরে ঘুরলাম। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তৃতীয় মাত্রাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সামনে যারা আছে দেশ এবং বিদেশি সকলকে। আমার আগে যিনি কথা বললেন আমি মনোযোগ দিয়ে শুনলাম এবং কয়েকটা পয়েন্ট আমি এখানে লিপিবদ্ধ করলাম। আমার দৃষ্টিতে উনি যে কথাটি বলছেন নির্বাচন হবে, আমি নির্বাচন হবে একমত, সহমত পোষণ করছি। তবে শঙ্কা তৈরি হয়েছে, নির্বাচন হবে শঙ্কা এবং ভয়। নির্বাচনের সঙ্গে শঙ্কা এবং ভয় থাকতে পারে না, এটা যুক্ত থাকলে কিন্তু নির্বাচন কীরকম হবে, নির্বাচন সুষ্ঠু যেভাবে জনগণ চাইছে সেভাবে হবে কি না, এবং আদৌ নির্বাচনের সেরকম সামনের দিনে যে 3 দিন আছে, এই 3 দিনের মধ্যে আমাদের কিন্তু নানা রকমের আমরা জনগণ কিন্তু নানা ধরনের তাদের ভেতরে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। কারণ কিছু দেখা যায় এতদিন পরে একটা নির্বাচন হবে, সেখানে ভয় থাকবে কেন? এবং রাষ্ট্রযন্ত্র এতদিন পর্যন্ত কী করেছিলেন তারা? এবং বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় যাওয়ার পরে যে তারা বলছিলেন যে একটা সুষ্ঠু নির্বাচন, নির্ভয়ের নির্বাচন, শান্তির নির্বাচন, নিরাপদে নির্বাচন, অনেক অর্থবোধক শব্দ কিন্তু সেখানে সংযুক্ত ছিল নির্বাচন ব্যাপারে, ইলেকশন ব্যাপারে। এবং যারা গিয়েছে তারা কিন্তু সমাজের, আমাদের দেশের একটি অংশ। এই জন্যেই আমার মনে হয় সেখানে একটা প্রশ্নবিদ্ধ এবং বিশাল করে একটা শঙ্কা এবং ভয় তৈরি হয়েছে। এক, দ্বিতীয়ত হয়েছে একটা জিনিস আমি একমত, পরিবর্তনের ধারা তৈরি হয়েছে। আপনি যে কোনো দল এখন ক্ষমতায় আসলে একটা পরিবর্তন হাওয়া বইছে, কিন্তু এটা ঠিক। পরিবর্তন বলতে একটা পরিবর্তন সাংঘাতিকভাবে পরিবর্তন। এখন আগের মতো কিন্তু ট্রেডিশনাল সনাতনী ধারাগুলিকে এখানে চলতে পারবে না।
দেশের রাষ্ট্রযন্ত্রে যারা ক্ষমতায় আসবে তাদের মধ্যে একটা পরিবর্তন, সাংঘাতিকভাবে একটা পরিবর্তনের জন্য তারা কিন্তু সবাই তাদের ইশতেহারে কিন্তু সেটা বলছে। বিশেষ করে জাতীয়তাবাদী দল এইটাকে খুব দূরদৃষ্টি দিয়ে কিন্তু তারা দেখছে যে এটা পরিবর্তন, এটা হাওয়া তারা তৈরি করেছে। তৃতীয়ত হলো, এটা প্রতিযোগিতামূলক যদি নির্বাচন হয়, এটা সাংঘাতিকভাবে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে আমি যেটা দেখতে পাই। এবং আমি তো এই বেশ কয়েকদিন আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি, বিভিন্ন জনপদে গিয়েছি, এবং সেখানে যে দৃশ্য আমার চোখে আসছে সেখানে আমি দেখেছি যদি সুন্দরভাবে হয় তাহলে দুই দলের মধ্যে অসাধারণ একটা প্রতিযোগিতা থাকবে, এটা নিশ্চিত। চতুর্থ হলো, একটি জিনিস এখনও আমি মনে করি রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন কাঠামোতে এখনও কিন্তু অস্থিতিশীলতা এখনও কিন্তু বিরাজমান। রাষ্ট্রযন্ত্রের মধ্যে যদি সেই রকম কিছু থাকে, রাষ্ট্রযন্ত্রে যারা ব্যবহৃত হবে তাদের সম্পর্কে কিন্তু এখনও সংখ্যা কাটেনি জনগণ এখনও মানে নিরাপদ এবং আপদহীন একটি সরকার যে দেখতে চায়, বা সুন্দর একটা নির্বাচনের জন্য যেসব কাঠামোগুলো কাজ করবে, দায়িত্ব নেবে এবং দায়িত্বশীল কম্পোনেন্ট বডিগুলো, সেগুলো নিয়ে কিন্তু এখনও কিন্তু মানে একটা জনগণের মধ্যে একটা সংশয় রয়ে গেছে। তো জনগণের যেখানে সংশয় থাকবে, জনগণ তো আর বিচ্ছিন্ন না, এবং রাষ্ট্রযন্ত্র যারা চালাচ্ছে তারও বিচ্ছিন্ন না, এবং রাষ্ট্রযন্ত্রের সঙ্গে তাদের এই জনগণ কিন্তু সম্পৃক্ত। যেমন আমার সেখানে যারা পুলিশ প্রশাসনে আমার আত্মীয় আছে, বিভিন্ন কাঠামোতে কিন্তু আমাদের আত্মীয় স্বজন আছে, তারা তো আর বাইরে থেকে আসেনি কেউ দেশ শাসন করার জন্য। তো তাদের থেকে হয়তো নানা ধরনের কথাগুলো, শব্দগুলো আমরা শুনতে পাই। এই জন্যই রাষ্ট্রযন্ত্রের মধ্যে এটা আছে। আর 5 নম্বর সবচেয়ে বেশি আজকে আমার আলাপ হয়েছে আমাদের জিলুর রহমান সাহেব সিজিএসের যেটা প্রোগ্রাম করলো আমাদের, এটা দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছেন ওনাকে আমি ধন্যবাদ জানাবো, অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। তিনি এই দেশের মাটির মানুষের জন্য, বিশেষ করে ধর্মীয় জাতিগোষ্ঠীর জন্য যে একটা সুন্দর এদের অবস্থানটা কোথায় যাবে বা কি হবে, তারা সুন্দরভাবে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, এই নিয়ে তিনি কিন্তু কাজ করছেন দীর্ঘদিন ধরে। দেখলাম অনেক, আমি সেখানে ছিলাম বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, টকশোতে, আলোচনাতে। আজকে সকালে এটা হয়েছিল। তো আমি এখানে 5 নম্বরের মধ্যে এটাকে কিন্তু খুব গুরুত্ব দিচ্ছি। এদেশের মানুষের মধ্যে কিন্তু একটা বিশাল একটা জনগোষ্ঠী আছে, কিন্তু তারা নানা ধর্মের মানুষ, জাতিগোষ্ঠী, তাদের নিরাপত্তা কে দেবে? এতদিন পরে, স্বাধীনতার পরে এতদিন গেল, কিন্তু আমাদের এই ভয়টা কিন্তু গেল না, নিরাপত্তার ব্যাপারটা আমরা এখনও সমাধান করতে পারলাম না। অথচ আমরা তাদেরকে ব্যবহার করি, যখন ইচ্ছা তখন তাদেরকে ব্যবহার করি, আবার যখন ইচ্ছা না হয় কিন্তু তাদেরকে আঘাত করি। এটা জনগোষ্ঠীর উপর কিন্তু এটা কিন্তু চরম, আমার মনে হয় এটা নিষ্ঠুরতা তাদের প্রতি, এত বৈষম্য। এই দেখুন, ধর আজকে আমি আসার সময় আমি খবর পেয়েছি, রামুতে আমাকে ফোন করলো এক মহিলা, আমাদেরকে বলা হচ্ছে এখন যেতে পারবো কিনা ভোট, এই 3 দিন বাকি মাত্র। কারণ এইসব জনগোষ্ঠী রামু, কক্সবাজার, ইস্টার তো বুদ্ধিস্টারে বেশি, হিন্দুরা বেশি, তো সেখানে তারা বারবার জিজ্ঞাসা করছে, কিন্তু আমরা তো যাবো, ভোট কেন্দ্রে যেতে চাই, কিন্তু এমন একটা আবহাওয়া তৈরি করছে যাতে ভোট কেন্দ্রে না যায়। এটা বলতে হবে না, সামনাসামনি গিয়ে তো বলতে হবে না। আপনার পরিবেশ পরিস্থিতি দেখলে কিন্তু ঘরের মানুষেরা, ঘরের কর্তা তাকে হয়তো ঘর থেকে বের হতে দেবে না। এগুলো আবার আলাপ আলোচনা হয় মেয়েদের মধ্যে, নারীদের মধ্যে, অত সংখ্যালঘুদের মধ্যে, একে অপরকে এগুলো বার্তাগুলো পৌঁছিয়ে দেয়। এই অবস্থায় কিন্তু এই 3 দিন আগে কি এইসব সংখ্যাগুলো, যে জাতিগোষ্ঠীর নিরাপত্তার ব্যাপারটা কি আমরা এখনো সুনিশ্চিত করতে পারছি? 6 নম্বর আরেকটা কথা আমি বলি, খুবই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, কারণ আমি কথাগুলো বলি যে আমি রাজনীতিবিদ না, কিন্তু আমার একটা দর্শন আছে, আমার একটা মানে অন্তর্দৃষ্টি আছে, এবং আমার একটা উপলব্ধিও আছে। অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা কিন্তু অভাব ছিল না। আমরা চাইছিলাম অন্তর্বর্তী সরকার আসছেন, এবং জাতীয় আন্তর্জাতিকভাবে তিনি খ্যাতিমান, যারা সেখানে গিয়েছে তাদের প্রত্যেকের একটা কিন্তু অবস্থান আছে। তারা কিন্তু দেশ শাসনের ব্যাপারও বা অন্যান্য ব্যাপারও তাদের তেমন কোনো আর্থিক বলেন, দুর্নীতি বলেন, নানা ধরনের প্রশ্ন যেগুলো থাকে ব্যক্তি হিসাবে, এগুলো বোধহয় তাদের মধ্যে নেই। তারা গিয়ে কিন্তু এই যে আন্তরিকতার প্রয়াস নিয়ে এত কথা বলে, কিন্তু তারা দেশের একটি অংশ হয়ে তারা কিন্তু এতদিন আমাদের সঙ্গে ছিলেন, তারাই তো গেছে সেখানে, এতদিন আমাদের বাইরে আমাদের কথাগুলো বলছিলেন। তারা কেন দেশ শাসন করতে পারবে না, কেন এরকম হতে পারবে না, তারা তো সেখানে চেয়ারে গেছিলেন। 1 বছর তারা যে ম্যান্ডেট বা তাদের যে ওয়াদা নিয়ে গেছিলেন, তাদের যে একটা দর্শন নিয়ে গেছিলেন, আমার মনে হয় সেখানে এগুলো পরিপূর্ণতা লাভ করতে পারেনি। এরা যদি সম্পূর্ণভাবে কাজ করতে পারতো,
আমার মনে হয় এই যে সামনে নির্বাচনটা যথাযথভাবে যদি তারা যদি সেরকম মনোনিবেশ সব কিছু ঢেলে দিতেন, আমার মনে হয় এই আজকের এই সংখ্যাগুলো যে কথাগুলো বললাম থাকতো না। তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার মনে হয় তাদের দক্ষতা বোধহয় বেশি ছিল না। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি শুনছিলেন যে ভয়ের আবহ বা শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা, মানুষ এখন, আপনি নিজেও বলছিলেন যে মানুষ এখনও প্রশ্ন করে 3 দিন বাকি যে ভোট হবে তো। এবং সেই সঙ্গে উনি যে প্রসঙ্গটা তুলেছেন, আজকে সকালে সিজিএসের একটা রিপোর্ট বেরিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, সেটা ধর্মীয় বিবেচনা থেকে হোক, জাতিগোষ্ঠীর বিবেচনায় হোক, সামাজিক অর্থনৈতিক বিবেচনা থেকে, তারা আসলে ভোটকে কেন্দ্র করে তাদের পরিস্থিতিটা কী, কেউই নিরাপদ মনে করছে না, ভোট কেন্দ্রে যেতে চান না, গেলে ফিরতে পারবেন কি না, রাতে বাড়িতে ঘুমাতে পারবেন কি না, নানা রকমের সংখ্যা। এবং তারা মনেই করে যে স্ট্রাকচারালি বাংলাদেশ আসলে তাদেরকে ইনক্লুশনের বদলে এক্সক্লুশনের দিকে এগেছে। তারা তারা যে একটা কমপ্লেন করবে, কোথায় কমপ্লেন করবে, ইভেন তাদের একটা ভোটার রেজিস্ট্রেশন সেটা করবার ক্ষেত্রে বা একটা কারেকশন করতে গেলে যে জটিলতা উন্নত, সেটা পোহাতে হয় না। সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনছি। যেসব বক্তব্য বলা হলো আমি সম্পূর্ণ একমত। এটাই হলো পরিস্থিতি বিরাজমান, এটা বরদাস্ত করা উচিত না। এবং এইটার বাইরে একটা নতুন বাস্তবতা তৈরি করার উদ্দেশ্যে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমাদের যে সমস্যাটা বাংলাদেশে জাতিগত, ধর্মীয়, সংখ্যালঘু সম্প্রদায়, আদিবাসী, তাদের সমস্যা আমি সামগ্রিকভাবে দেশের সমস্যা থেকে বিচ্ছিন্ন বলে মনে করি না। ব্যাপারটা কিন্তু গোড়ায় যেতে হবে এবং ঐতিহাসিকভাবে দেখতে হবে। আমাদের এইটা তো ব্রিটিশ ভারত আমলে গোটা মহাদেশ ছিল একটা ভূখণ্ড, একটা রাষ্ট্রীয় ব্যবস্থা ব্রিটিশের অধীনে। সেইখানে সুচতুর ব্রিটিশ উপনিবেশিকরা যাতে এই দেশের মানুষ একত্রিত হয়ে তার বিরুদ্ধে লড়াই না করতে পারে, তারা দ্বিজাতি তত্ত্ব প্রয়োগ করল। তারা বলল জাতি সৃষ্টি হয় ধর্মের ভিত্তিতে, এবং এইটা বলে পাকিস্তান মুভমেন্ট শুরু হয়ে গেল। ওইদিকে অনেকে একটা ভুল ইন্টারপ্রিটেশন দেয় যে খালি মুসলমানদের ভিতরেই সাম্প্রদায়িকতা ছিল, হিন্দু সম্প্রদায়ের ভিতরেও কিন্তু সাম্প্রদায়িকতা ছিল, জনসংঘ ইত্যাদি ইত্যাদি, হিন্দু মহাসভা, তারাও কিন্তু উস্কানি দিয়েছে। এমনকি আমি বলবো কংগ্রেস লিডারশিপ তার সামনে এই সাম্প্রদায়িকতাকে প্রতিহত করার যে সুযোগ সৃষ্টি হয়েছিল, ঐতিহাসিক কতগুলো মুহূর্তে সে সেটা কাজে লাগায়নি, যার ফলে একটা প্রভোকেশন সৃষ্টি হয় পাকিস্তান আন্দোলনের নামে এই সমস্ত আন্দোলনটাকে বিভক্ত করার জন্য। এবং একজন বিশ্লেষক সম্প্রতি লিখেছেন ইন্টারেস্টিং উক্তি যে মুসলিম লীগের লড়াই কোনো সময়ই ব্রিটিশের বিরুদ্ধে ছিল না, এটা ছিল একান্তভাবে হিন্দুদের বিরুদ্ধে সংগ্রাম। তা আমরা যদি এটার কিছুটাও সত্য বলে মনে করি, তাহলে পরে পার্টিশনের ভেতর দিয়ে যে দুইটা রাষ্ট্রে আমরা বিভক্ত হয়ে গেলাম, সেটা কিন্তু উত্তরাধিকার সূত্রে এই বিভাজনটাকে গ্রহণ করেই কিন্তু জন্মগ্রহণ করলো। সুতরাং ব্রিটিশের তৈরি এই যে কমিউনাল ডিভাইড, সেইটারই কন্টিনিউইটি রাষ্ট্রীয় পর্যায়ে ইনস্টিটিউশনালাইজড হয়ে এখনও পর্যন্ত সেটা চলছে। এবং যখন এটা ইনস্টিটিউশনালাইজড হয়ে যায়, দীর্ঘ এতগুলো দশক এবং প্রায় অর্ধ শতাব্দীরও তো অনেক বেশি সময়, 50 থেকে যদি ধরি তাহলে 70 বছর ধরে এই জিনিসটার ভিত্তিতে যে ডিভিশনটা হয়ে আছে, সেই ডিভিশনটা মানুষের মনোজগতের ভেতর পড়ে আছে। 2 নম্বর হলো, আসলে ব্রিটিশদেরও তাদের উপলব্ধি ছিল যে মানুষকে তার রুটি রুজি ভাত কাপড়ে নিয়ে চিন্তা করতে দিও না, তাদেরকে অন্যদিকে ডিস্ট্র্যাক্ট করে দাও, তারপরে শোষণটা করা যাবে। সুতরাং তাদের আসল উদ্দেশ্য কিন্তু শোষণ করা। আমাদের দেশে ধরেন, আমি খুব সাধারণ বলি, যখন শোষণ করে, শ্রমিককে যখন ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে, সেই যদি মুসলমান মালিক হয় তাহলে হিন্দু শ্রমিকের উপরে একটু বেশি জুলুম করবে আর মুসলমান শ্রমিককে একটু বেশি বেতন দেবে, এটা তো করে না। সুতরাং সে তো দেখে তার মুনাফাটা কীভাবে বাড়ানো যাবে। এখন এইটা করতে হলে সমাজের সেই অংশটাকে তারা টার্গেট করে যেটা সবচেয়ে দুর্বল, এবং সামাজিক কারণে, ঐতিহাসিক কারণে যেহেতু আমাদের সম্প্রদায়গতভাবে দুর্বল হয়ে আছে, যাদেরকে আমরা বলি যে
নন মুসলিম সম্প্রদায়গুলো বা আদিবাসী সম্প্রদায়গুলো, এরা তো সমাজের অংশ, এরা তো দেশের নাগরিক, দ্বিতীয় শ্রেণীর নাগরিক তো না। অনেকে বলে যে আমার সরকার আপনাদেরকে বেশি অধিকার দিয়েছে। আরে তুমি কে দেওয়ার অধিকার? অধিকার তারা আমাকে তো দিয়েছে, বাঙালি আর অবাঙালি যদি ধরেন। তাহলে পরে গণতন্ত্রের মর্ম কথা হলো রাষ্ট্রের সামনে প্রত্যেকে সমান অধিকার এবং মর্যাদা সম্পন্ন, এবং সেই অধিকার এবং মর্যাদার কেন্দ্রবিন্দু হলো, ক্রাইটেরিয়া হলো নাগরিক পরিচয়। হিন্দু হোক আর মুসলমান হোক, বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক, আমির হোক আর ফকির হোক, প্রত্যেক নাগরিক রাষ্ট্রের সামনে সমান অধিকার সম্পন্ন হবে। এটা গণতন্ত্রের একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, এইটাই না মেনে। কিন্তু এই অধিকারের প্রশ্নটা কেন হস্তক্ষেপ করা হয়? কারণ এই অধিকার যদি রক্ষা করে চলা হয় তাহলে শোষণ চলবে না। তাহলে এই হস্তক্ষেপ করতে হলে ডিভাইড অ্যান্ড রুল চালু করতে হবে, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে দুর্বল অংশের উপরে আঘাতটা করতে হবে। এখন এই জায়গায় হলো একটা ফান্ডামেন্টাল ফাইটের ব্যাপার, এবং আমাকে গণতন্ত্রের কনসেপ্টটাকে ভালো করে করতে হবে, এবং এইটা একটা খুবই গভীর এবং তাৎপর্যপূর্ণ লড়াই। আমাদেরকে এইটাকে জিততেই হবে। কিন্তু আমি অন্য রেফারেন্সে বলছিলাম, এই মুহূর্তে দ্য ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে ইলেকশন হবে কি হবে না। সেইখান থেকে বিচার করলে আমি দেখতে পাচ্ছি যারা বেনিফিশিয়ারি অফ নন ইলেক্টেড গভর্নমেন্ট, এবং তারা প্রধানত হলো কনস্পিরেসি যারা করে, ষড়যন্ত্র করে, মাস্টার মাইন্ড, মেটিকুলাস প্ল্যানিং করে আমরা করেছি, জনগণকে আমরা ম্যানিপুলেট করে এটা করেছি, এমন সুন্দর স্লোগান বের করেছি, হ্যাঁ, নূতন বন্দোবস্ত, ঢাকা ব্লকেড, তোমরা তো কিচ্ছু করতে পারো না, এত বছর ধরে চেষ্টা করেছো। এই শব্দ চয়নের ভেতর দিয়ে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। এইটাই যদি কারো আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্টোরিক্যাল প্রসেস হয়, তাহলে আগামী দিনেও তাদের অ্যান্টি পিপল যদি হয়ও তাদের চিন্তা, সেটাকেও তারা মনে করবে যে আমি ওয়ান্ডারফুল প্ল্যানিং দিয়ে এটা করতে পারবো। এবং সেটা কোনোদিনই সম্ভব না যদি আমাদের এখানে নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে মানুষের ভেতরে একটা আশা জেগে ওঠে, এবং তারা তাদের বেঁচে থাকার স্লোগানগুলো নিয়ে ফাইট করতে শুরু করে। এবং সেটা হলো কি, শুধু ভাত কাপড় না, সেটা হলো সার্বিক অর্থে গণতন্ত্রের প্রশ্ন বটে। এবং গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে একটা রাষ্ট্র পরিচালিত হবে জনগণের ইচ্ছা অনুযায়ী, জনগণের স্বার্থে, এবং সেটা এক্সপ্রেসড হবে, তার পদ্ধতি প্রক্রিয়াটা হবে শাসন প্রক্রিয়া, এবং সেইখানে অনেক কিছু আছে। আপনি খালি ভোট দিলেই তো হবে না। আমাদের 3 দিন পরে ইলেকশন হচ্ছে। ইলেকশন হলে কী হবে? যদি সত্যিকার পাওয়ার আমরা এর ভেতরে যে পলিটিক্যাল ডায়ালগগুলো হচ্ছে আর কি আমাদের, তো এইখানে আমরা বলেছি যে আমাদের সবসময় একটা ডিপ স্টেট, দ্য এক্সিস্টেন্স অফ এ ডিপ স্টেট ক্রিয়েটস এ কনফিউশন, মানুষকে সন্দেহের ভেতরে রেখে দেয়। আমরা আশা করব এই ডিপ স্টেট আর হবে না, আমি আশা করব তাই। সুতরাং ইট মাস্ট বি ট্রান্সপারেন্ট, এভরিথিং মাস্ট বি ট্রান্সপারেন্ট, এবং জনগণকে শুধু ট্রান্সপারেন্সি না, তাকে ক্ষমতায়নের দিকে নিয়ে যেতে হবে, এবং সেটা নিতে হলে ক্ষমতার প্রয়োগের জায়গাটা আমাদেরকে তৃণমূলে নিয়ে যেতে হবে। আমাদের পরিকল্পনা কেন এইখানে ঢাকা থেকে হবে, কেন ইউনিয়ন পরিষদ থেকে প্ল্যানগুলো তৈরি করে করে আপার লেভেলে যেতে যেতে তারপরে ন্যাশনাল প্ল্যানে এটা কোঅর্ডিনেট করে নিয়ে আসতে হবে, হোল প্রসেসটা উল্টায় দিতে হবে। আমি যদি এই পুরানা ব্রিটিশ পদ্ধতি অনুসরণ করি, তাহলে আমলাতান্ত্রিক হস্তক্ষেপ, এবং তোমার ইউনিয়নে আমি এই প্রজেক্টটা পাশ করাই দিতে পারবো যদি 20% আমাকে দাও। আমি আবার আমার সঙ্গের যারা আছে, মোহিত সাহেবের ভাষায় স্পিড মানি, বা ওনারা নানাভাবে বলেছে এটা করতে হলে এটা করতে হবে। শুধু আমি দেখি একটার সঙ্গে আরেকটা জড়িত। আপনি যদি এই টোটাল সিস্টেমটাকে চেঞ্জ না করেন তাহলে তো হবে না। কিন্তু চেঞ্জ করতে হলে আগে চেঞ্জ করব, তারপরে ইলেকশন করব, এইটা কোনো দিন হবে না। কারণ চেঞ্জ করতে হলে মানুষের কনসেন্ট লাগবে, সম্মতি লাগবে, তার অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে, এবং সেটাকে নিশ্চিত করার জন্যই নির্বাচন হলো একটা প্রক্রিয়া। আমি খুবই আপত্তি করি নির্বাচনটাকে যারা কেবলমাত্র কে কত ভোট পেল এই হিসাবের ভেতরে যায়। এটা তো অবশ্যই একটা খুবই ইম্পর্ট্যান্ট উদ্দেশ্য, কিন্তু নির্বাচনের আরেকটা বড় উদ্দেশ্য হলো জনগণকে রাজনীতিকভাবে সচেতন করা, শিক্ষিত করে তোলা।
এবং খুবই দুঃখজনক। আমি সবচেয়ে খুশি হতাম যদি নির্বাচনকে কেন্দ্র করে ম্যানিফেস্টোগুলো ধরে আলোচনা হতো। আমাদের এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য কিভাবে এনশিওর করবো। ম্যানিফেস্টো ধরে আলোচনা করার সুযোগও তো দেয়নি। ম্যানিফেস্টো এমন সময় দেয়া হয় যখন আর ওই আলোচনার সুযোগ থাকে না। না, হোল সিস্টেমটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে, বুঝছেন না, যে ম্যানিফেস্টো ইজ নট ইম্পর্টেন্ট। আমি এবং আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলছেন, এই যে রাজনৈতিক দলগুলো আমরা বলছি যারা মাইনরিটি, তাদের ব্যাপারে কতখানি শ্রদ্ধাশীল, তাদের নমিনেশন দেয়া, তাদেরকে একেবারেই ধীরে ধীরে এটা কমছে। ইভেন নারীর ক্ষেত্রেও যদি বলেন, 51% জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। আপনি তো ভোট মানে মনোনয়ন দেবার বেলায় নাই তারা কোথাও, সিনের মধ্যে নেই। শোনেন, এটা চিন্তাটা কীভাবে হয়, 10টা নারীকে যদি আমি নমিনেশন দেই, নারী ক্যান্ডিডেট অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট কম্পারেটিভলি উইক, ওই সিটগুলো আমরা কি হারাবো? আপনি শক্তিশালী করার চেষ্টাও করেন। যুক্তিটা দাঁড়ায় যে আপনি কি তাহলে আমার দলকে হেরে দেওয়ার জন্য এই প্রপোজাল দিচ্ছেন? শক্তিশালী করার চেষ্টাও তো তার 5 বছর। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। তাকে এম্পাওয়ারমেন্টের জায়গায় যেতে হলে তাকে একটা খালি নির্বাচন দিয়ে তো হবে না, বিল করার জন্য ব্যবস্থাও করা হয়নি। জি, আবারও বলি, আসলে ওই বিষয়টাকে আমি বেশি গুরুত্ব দিচ্ছি। যারা ধর্মীয় জাতিগোষ্ঠী, এরা একটা জিনিস আমি বলি এটা বিনয়ের সাথে, এরা কিন্তু শান্তিপ্রিয়। এদের 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 আশা আকাঙ্ক্ষা এবং এদের চাহিদা কিন্তু বেশি নেই। এরা মধ্যপন্থী এবং তাদের কোনো রকমে তারা বাঁচতে চায় এটা সসম্মানে। আমি দেখেছি, আমি জগন্নাথ হলের ছাত্রদেরকে দেখেছি এবং অন্যান্য ছাত্র যারা বিভিন্ন হলে যারা আছে মুসলিম হলগুলোতে, তাদের চাহিদা এবং জগন্নাথ হলের চাহিদাগুলো কিন্তু এখানে কিন্তু একটা পরখ তৈরি করতে পারি। তারা খুব সামান্যতে চলে এবং এর মাধ্যমে কিন্তু তারা আবার ছেলে মা বাবাকে সাহায্য করতে চায়। এবং আমি দেখেছি সেখানে আমাদের জগন্নাথ হলটা তো আমাদের বিশেষ করে মাইনরিটি আমাদের জন্যে, তো সেখানে তারা কিন্তু মেধা মননে কিন্তু অনেক উন্নত, মেধা মননের চিন্তায় তারা কিন্তু অনেক শানিত ধর্মীয় গোষ্ঠীগুলো। কিন্তু তাদেরকে কেন এরকম করে ব্যবহার করতে পারে না, আমার কাছে সবচেয়ে প্রশ্ন সেখানে। আপনি দেখবেন শান্তিপ্রিয়, সাম্যবাদী, তারা তাদের কোনো চাহিদা নাই এবং রাষ্ট্রের কোনো ক্ষতিও করতে চায় না তারা, এবং এরকম কোনো আপদ বিপদও তারা ডেকে আনতে চায় না। তাহলে এইসব জনগোষ্ঠীকে ব্যবহার করা রাষ্ট্রের একটা আমার মনে বিশাল দায়িত্ব থাকা উচিত ছিল। এতদিন স্বাধীনতার পরে আমি চিন্তা করি, যে স্বাধীনতার মধ্যে সকলে আমরা একত্রিত হয়েছিলাম 1931 সালে। আমি তো তখন ছাত্র, আমি পাহাড়ে চলে গেছিলাম ওই বান্দরবানের উপরে, এবং পরবর্তীতে একটা মুসলিম পরিবারে আমি আশ্রয় নিয়েছিলাম। তো সেই রকম এটা স্বাধীনতার জন্য কীরকম আমাদের একটা আগ্রহ ছিল। এতদিন পড়ার পরে কিন্তু এইসব সম্প্রদায়গুলো যেখানে কত কষ্ট পেয়েছে তারা, এখনও কেন তাদেরকে সেই কষ্ট লাঘব করতে পারছি না আমরা? ভোট দেওয়ার একটা অধিকার। আমি জানি না 3 দিন পরে, আগে এবং পরে ভোট যদি হয় এবং পরেও কিন্তু তাদের অবস্থাটা খুবই খারাপ হবে। তাদেরকে শনাক্ত করে রাখবে কারা ভোট গিয়েছে, কারা কেন্দ্রের মধ্যে কারা জিতেছে, জয়ী হয়েছে, যারা এরা কারা গিয়েছে, এগুলো কিন্তু সব নিয়ে নেবে। এই যে 3 দিন আগে, এতদিন পরে 3 দিন আগে যদি সেটা হয়, এটা নির্বাচন আগে পরে যে একটা ভয়াবহতা তৈরি হচ্ছে। আরেকটা জিনিস আমি মনে করি, এই তো 3 দিন গতকাল যেটা হলো শাহবাগের মধ্যে, এটা কি কোনো আমাদের কাছে কোনো আমরা চাইছিলাম? রাষ্ট্রযন্ত্র বলছে যে আমরা সকল রাষ্ট্রযন্ত্রে যারা প্রশাসন এবং যারা মানে নিরাপত্তার দায়িত্বে যারা আছে, তারা নাকি অসম্ভব এক মনোযোগী হয়েছে যে নির্বাচনটা সুন্দর করার জন্য। তাহলে শাহবাগের এই ঘটনাটা কীভাবে ঘটল? হঠাৎ করে কেন এরকম পরিস্থিতি? এদিকে একটা নির্বাচন হওয়া আর এদিকে একটা শাহবাগের এটা জানান দিল অন্যভাবে। এই জানানটা কিন্তু সামান্য না, এই জানানের মধ্যে কিন্তু অনেক কিছু নিহিত আছে, আপনি যেটা বলছেন অদৃশ্য। এবং আমি যেটা মনে করি, জানি না কতটুকু সত্য, আজকের দিনটা চলে যাবে, হয়তো আগামীকালও আসবে, আর একটা প্ল্যান কোনো তৈরি হচ্ছে কি না। আমি যতটুকু মনে হয় এখানে কিন্তু এইসব বিষয় নিয়ে পরিকল্পনা চলছে হয়, কারণ এমন কতগুলো জিনিস আছে যেগুলো হয়তো নির্বাচনকে ঘিরে আমাদের সংখ্যা তৈরি করার জন্য যে কথাটা বলছিলাম। কেন হবে এগুলো? এতদিন পরে কেন হবে? আমার মতো শিক্ষক, আমি এই সংখ্যাগুলোর মধ্যে আমি আছি এখন, কেন হবে? এবং আমি যে কয়েকদিন ঘুরলাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি থেকে আরম্ভ করে চট্টগ্রাম বৃহৎ অঞ্চল, সেখানে অনেক মানুষের মধ্যে কিন্তু আনন্দ আছে ঠিক, কিন্তু যেটা বলছিলাম সেটা কিন্তু তাদের মধ্যে প্রশ্ন আছে, আমরা নির্ভয়ে যেতে পারি। এমনকি মুসলিম সম্প্রদায়ও ভোট হবে তো
এখন তার সংখ্যা কাটেনি যে মানে ভোট হবে না। মানে ভোটের যে একটা আগে যে আমরা ভোট দেওয়ার আগে যে এরকম কোনো ধরনের সংখ্যা ছিল না, কিন্তু আপনি যে যত কিছু বলেন না কেন, আগের যে ভোটগুলো দিয়েছে এরকম ভোটের সংখ্যা আমেজ ছিল না। টানা যাচ্ছে না। এখন কিন্তু সাংঘাতিক ব্যাপার, এটা কিন্তু সাংঘাতিক একবার। এটা ভোট হবে তো এখনও আমাকে জিজ্ঞাসা করে, এখন এই যে আজকে আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করছে, আমি যখন এখান থেকে গেলাম সত্যি কি ভোট হবে, কারণ তারা চিন্তা করে যে আমি যেহেতু একটা রাজনৈতিক দলের মধ্যে আছি, আমরা যারা আছি বিভিন্নভাবে আমরা যারা কাজ করছি তাদের কাছ থেকে তারা সঠিক তথ্যটা জানতে চায় যে সত্যিকার কি ভোট হচ্ছে। দেখেন 3 দিন আগে যদি ভোট হচ্ছে জিজ্ঞাসা করে এই জনগণের কাছে এতদিন পরে, বিশাল জনগোষ্ঠী আমাদের মধ্যে, এগুলো তো ঠিক হবে না। আর আমি যেটা মনে করি, আরেকটি কথা বলছেন ভালো, আসলে দুর্বলের উপরে কিন্তু এগুলো অত্যাচার, সবলের অত্যাচার সবল অত্যাচারটা হচ্ছে। আমাদের মাইনরিটিগুলো, সংখ্যালঘু যত কিছু হয় না কেন, কিন্তু দেখেন নোয়াখালী টোয়াখালীতে খুব ধনাঢ্য ব্যক্তিরা ছিলেন। আজকে আমি যদি মনে করি এই ব্রিটিশ বিরোধী কারা ছিল, রক্ত দিয়েছে কারা, ক্ষুদিরাম, সূর্য সেন, তো সেই ছেলের দেশকে, ভারতবর্ষের এই দেশকে, এদেরকে কিন্তু আমরা আজকে স্মরণ করি সেইভাবে। কেন আমাদের সেই জাতিগোষ্ঠীগুলো এখন এই যে ভয়ে কাঁপবে? হ্যাঁ, এটা বোধ ঠিক না। আমি এই জন্যই, কারণ বিচারহীনতা ছিল এই পর্যন্ত যা হয়েছে, কোনো বিচার, এইসব ঘটনার মধ্যে কোনো বিচার কিন্তু আলোর মুখ দেখেনি। রামের ঘটনা আলোর মুখ দেখেনি, এবং এর আগে যেগুলো হয়েছে, এই যে আমাদের ওই যে সার্ভেতে যেটা আপনি দেখছেন, দেখি যে আমি সার্ভে করেছি, আমি তো সার্ভে মানে দিয়েছিলাম, অ্যাক্সেস টু জাস্টিস, সেটা এটা কিছু মানে একটা যদি হতো এরকম হইতো। দেখেন একটা পাড়া না, এরকম পাড়া চলে গেছে, ধর্মীয় উপাসনা চলে যাচ্ছে, এটা কি বিচার হতে পারে না? এবং সেখানে রিপোর্টও তো আসছে। আপনিও তো সেদিন গিয়েছিলেন রামের ঘটনার মধ্যে, আপনারা তো গিয়েছিলেন সেদিন। তো এইসব ঘটনাগুলো যদি ছোট্ট একটা ঘটনা হয় হয়তো আমি বাদ দিলাম, এত বড় জনগোষ্ঠীর উপর আঘাত আনবে, ধর্মীয় উপাসনালয় সেখানে জেলে যাবে, তারও যদি বিচার না হয়, তাহলে এই দেশে আপনি কোথায় কীভাবে আপনি চিন্তা করতে পারেন? এই সরকারও তো সেগুলো করতে পারলো না। এই সরকারের কাছে আমাদের আশা বেশি ছিল। এই যে ছেলেটা, আমার মনে হয় আশাটা বেশি করাটা বেশি হয়ে গেছে। না আশাটা বেশি থাকবে না কেন? বুঝতে হবে না কেন? না, আপনার থেকে আমার আশা বেশি থাকবে তো। কেন থাকবে? আপনি একজন শিক্ষিত, ভদ্র, নম্র, আপনার বিচার বোধ, আমি আর আপনি তো আলাদা দেখছি না। আমার মনে হয় এই জায়গায় জিনিসটা ক্লিয়ার করা উচিত। যে অ্যাটাকগুলো হচ্ছে আমাদের রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সমস্ত ক্ষেত্রে যে অন্যায় অবিচারগুলো হচ্ছে, এইটা খালি সম্প্রদায় হিসেবে চিন্তা করলে আমার মনে হয় এটা রহস্য বুঝতে পারবো না। যদি তাই হতো তাহলে পরে বাংলাদেশে যেমন হিন্দু সম্প্রদায়ের উপরে অত্যাচার হচ্ছে, তো ভারতবর্ষে আবার মুসলিম সম্প্রদায় বলবে আমরা মাইনরিটি, আমাদের উপর। আমি বলছি এটা কমন ফিচারটা দেখেন, যেহেতু তারা মাইনরিটি, তারা দুর্বল, এবং তাদের উপরে আক্রমণ করে বিত্তবানরা তাদের বিত্ত বাড়ানোর একটা সুযোগ বেশি পায়। সুতরাং আমি যতদিন পর্যন্ত এই ইস্যুটাকে প্রবলেম অফ ডেমোক্রেসি না দেখে এ প্রবলেম অফ কনফ্লিক্ট বিটুইন 2 রিলিজিয়াস গ্রুপস কিংবা 2টা রেশিয়াল গ্রুপস হিসেবে দেখি, আমি কিন্তু সমাধান বের করতে পারবো না বলে আমার ধারণা, এবং ইতিহাস কিন্তু সেই কথাটাই বলে। না আজকে সকালে আমরা যে কথাগুলো বলছিলাম, আমরা ওই যে প্যান প্যাসিফিকে, সেখানেও কথাগুলো উঠে আসছে এতদিন পরে যেটা হয়েছে। আমি মনে করি দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় বলছিলেন, আমাদেরকে বলছিলেন, আমি মনে করি আমাদের যারা নেতৃত্ব দেয়, সংখ্যালঘুদের মধ্যে আমরা যারা নেতৃত্ব দিই, আমার মনে হয় আমরা সেভাবে সঠিকভাবে যেতে পারছি না। আমরা যদি একত্রিতভাবে যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা যদি একইভাবে যদি একটা ভয়েস রেজ করতে পারতাম, এবং সকল জনগোষ্ঠীকে নিয়ে, যেমন সুকুমার বড়ুয়ার মাধ্যমে কি সেটা দেশ পরিচালিত হবে? হবে না। আমি একক দিয়ে কিন্তু সম্প্রদায় না। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস বলি, আপনি কি অবশ্যই বিশ্বাস করবেন, অবশ্যই আপনি স্বীকার করবেন, ভারতের ঠিক আছে সেখানে দ্বন্দ্ব চলে, সব কিছু চলে, কিন্তু সেখানে রাষ্ট্রপতি হয় কে? না, এটা দিয়ে কিছু তো হবে না। আমাদের এখানে নারী নেতৃত্ব ছিল, তারপরে নারী মুক্তি হয়ে গেছে। আমাদের এখানে কি হবে? এখানে সুকুমার রাষ্ট্রপতি হতে পারবো? এমনকি আইজি হতে পারেন অনেক আছে। এটা এখানকার চিত্রটা কিন্তু ভিন্ন। আমি দেখেছি তো আমার জীবন, আমি দেখেছি অনেকে কিন্তু বড় পদে যেতে পারেনি, এবং তাদেরকে পদায়ন করেছে অন্য মানুষ এসে, কিন্তু সেখানে পদায়ন করা হয়েছে। অনেকে যেতে পারেনি কেন? সে হিন্দু, সে বুদ্ধিস্ট, সে যেতে পারবে না। এইসব কনসেপ্ট থেকে আমরা যদি সেই দৃষ্টিতে দেখি, কিন্তু সেখানে এই দেশ কখনো কিন্তু সেরকম ভাবে আমার মনে হয় আমরা যে কথা নিয়ে বলছি এগুলো কখনো ঘুষবে না। এখানে জাতি রাষ্ট্র কী সুন্দর দেশ, চাকমারা দেখেন পর্যটন কেন্দ্র, সেখানে এরা বসবাস করছে নিরীহ। সেখানে যে আমি মনে করি সেনাবাহিনী, আজকে যে সেনাবাহিনী, তাকে আমি ধন্যবাদ জানাবো। জানি না কতটুকু কে ধন্যবাদ জানাবে, কিন্তু আমি ধন্যবাদ জানাবো। তার মধ্যে একটা বিবেক এবং উপলব্ধি আছে। তিনি কখনো মানে পাহাড়ি বাঙালি এবং জাতিগোষ্ঠী নিয়ে কিন্তু খুব 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 বেশি করে ভাবেন তিনি। কেন এগুলো থাকবে আমাদের দেশের মধ্যে? সেনাপ্রধানের কথা বলছি, খুবই আন্তরিক।
আমি দেখেছি তার কাছে নানা সময় আমি গিয়েছি, আমি দেখেছি তার মধ্যে এই কথাটা বারবার আসে। একটা উপলব্ধি না আসলে কিন্তু এই কথাটা উচ্চারিত হয় না, তার ভিতর থেকে বের হচ্ছে না। এবং তিনি চাচ্ছেন ধর্মীয় সহিংসতা যাতে না হয়, ধর্মীয় সাম্য এখানে যাতে এটা না হয় এবং আমাদের মধ্যে যাতে ব্যবধানটা না থাকে। এবং উনি ওইটাও বলতে চায় যে পাহাড়ের এই আমরা কেন ভুটানে যাব, আমরা কেন অন্যান্য দেশে যাব, আমাদের দেশের মধ্যে পাহাড় ঘেরা নদী বিধৌত কত সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে, কেন আপনার প্রফেসর বড় আপনি এগুলো করতে পারেন না, কেন আপনারা কেন দৃষ্টি দিতে পারেন? আমাকে বলে আমি দেখেন আমি তো একজন পারবো না, ওইটা বলছি এত সম্ভাবনা না। না আমি দেখুন ধরেন এই যে আজকে ঘটনাটা আসছে, এতদিন যেমন ধরুন তো বিগত সরকার যেটা আমাদের যে যেটা ওই পাহাড়ের যেটা 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 ঘটে গেল শান্তি চুক্তি, এটা কি এতদিন ক্ষমতা ছিল, তারা কি পেরেছে? সেটা তারাই দিয়েছে, তারাই গিয়েছে, তারাই সব কিছু বলেছে, তারা কি এটাকে মানে করছে, তার সমাধান করতে পারেনি। এগুলো বলে আমাদেরকে ব্যবহার করার জন্য, জানি না এখানে কি হচ্ছে। তবে ভূ রাজনীতিও প্রতিবেশী রাষ্ট্র আছে এখানে, আর একটা ভূ রাজনীতি দুর্বলের উপর কিন্তু ভূ রাজনীতিরও এটা প্রভাব থাকে, কারণ তাদেরকে ব্যবহার করতে হচ্ছে। আমরা তো কিছু খবর পাচ্ছি কোন দেশ আমাদেরকে ব্যবহার করতে চায়, কোন দেশের কথা আমরা শুনছি এবং কোন দেশের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে, এগুলো কিন্তু মাঝে মাঝে মধ্যে চলে আসছে, যেহেতু রাজনীতি করে নানাভাবে। তো এই জন্য আমি বলছি সামনের আমাদের যে ইলেকশনটা আসবে, আমি এখনও একমত, এখনও আমি সহমত পোষণ করি আপনার সঙ্গে, এবং আমরা সবাই চাই যে এই দেশে দীর্ঘদিন পরে একটা ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেখানে বিএনপি থেকে কিন্তু 51টা সুন্দর কিন্তু সেখানে দফা দিয়েছে। আমি খুবই আশাবাদী যে বিএনপি চাচ্ছে একটা সুন্দর নির্বাচন হোক। আমি জানি না অন্যরা চাচ্ছে কি চাচ্ছে না, সবাই চাইলেও কিন্তু আমার মনে হয় এটা ভালো হয়। এবং সেখানে কিন্তু ধর্মীয় জাতিগোষ্ঠীর জন্য কিন্তু নিরাপদ একটা আশ্রয় তৈরি করার জন্য তাদের একটা মন, কারণ আমি বারবার বলছি যে আমাদের যিনি আসবেন ক্ষমতাতে, তিনি যাতে অন্ততপক্ষে সংখ্যালঘুদের এই অধিকারটা তারা রাখতে পারে, তিনি সেই ব্যবহারে কাজ করছে বলে মনে করি। জানি না কে বিজয়ী হয় কে বিজয়ী হবে না। আমরা আজকে আলোচনার ভেতরে পূর্ণাঙ্গ সব কিছু নিয়ে তো আলোচনা করার সুযোগ নেই, প্রধানত কমিউনাল ইস্যু অ্যান্ড ডেমোক্রেসির ইস্যু। আমি এটাই আমার উপলব্ধি থেকে, আমার অভিজ্ঞতা থেকে আমি স্পষ্ট করে এবং খুব দৃঢ়তার সঙ্গে আমি বলতে চাই, এই দুইটা ইস্যু একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। দেয়ার ইজ নো কমিউনাল ইস্যু উইচ ক্যান বি সলভড ইন এ আনডেমোক্রেটিক ওয়ে। আমরা কমিউনাল ইস্যু সলভ করতে হলে ডেমোক্রেসির পথে নিতে হবে, আর ডেমোক্রেসি কোনোদিনই এস্টাবলিশড হবে না যদি আমি কমিউনাল ইস্যুটাকে সুপারসিড করে, এটাকে অতিক্রম করে, আমি যদি নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষের সমমর্যাদার ভিত্তিতে যদি আমি এটাকে বিবেচনা না করি। ইতিহাসের নানা উদাহরণ দেওয়া হয়। ব্রিটিশরা আমাদের দেশে 200 বছর রাজত্ব করেছে। তারা সমস্ত ভারতবাসীদেরকে বলতো এরা হলো অশিক্ষিত, এরা হলো পশ্চাৎপদ, এবং একটা শব্দ বের করেছিল হোয়াইট ম্যানস বার্ডেন, সাদা লোকের বোঝা, ওদেরকে শিক্ষিত করে তোলা আমাদের দায়িত্ব। এই কথা বলে কত হাজার ট্রিলিয়ন পাউন্ডস তারা এখান থেকে লুটপাট করে নিয়েছে। কোহিনূর কী বলে মুকুটের যে জুয়েল, সেটা সহ, এটা সিম্বলিক আমি বলছি আর। সুতরাং তাদের হোল সভ্যতাটা গড়ে তুলছে এই ঔপনিবেশিক শোষণের ভিত্তিতে। এখন তারা কিন্তু বলতো যে এরা রেশিয়ালি, এরা রক্তের ভেতরে, এদের ভেতরে অসভ্যতা ঢুকে আছে। যেমন এখন ইহুদিরা বলে প্যালেস্টাইনদের সম্পর্কে, বা কালো আফ্রিকার মানুষ সম্পর্কে বলা হতো। আমি মনে করি যে এটা সঠিক না, ইতিহাস এই কথা বলে না। মেধা সাদা চামড়ার লোকের ভেতরে বেশি আর কালো চামড়ার লোকের ভেতরে কম, এটা কারেক্ট না, এটা ফ্যাকচুয়ালি কারেক্ট না। হিন্দুদের ভেতরে মেধাবান বেশি, মুসলমানদের ভেতরে কম, বা মুসলমানদের ভেতরে বেশি আর হিন্দুদের ভেতরে কম, এইভাবে ইতিহাসও এটা সঠিক না এবং এটা সায়েন্টিফিক্যালিও সঠিক না। আমাদের দেশের ইতিহাসে যদি দেখি কী ছিল, প্রথমে যখন ব্রিটিশ আসলো তখন রাজা বাদশাহদের শাসন ছিল, এটা প্রধানত ছিল মুসলিম। তারা মনে করলো যে আমার জমিদারের ভাতের উপরে হামলা করেছে, আমরা এটা মানব না। সুতরাং তারা বিদ্রোহ করলো। তারা ব্রিটিশরা এটা সুযোগ নিল, হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে বুঝালো যে ওরা দূরে থাকুক, তোমরা আসো, তোমাদের উপরে রাজা বাদশাহরা অত্যাচার করছে, আমি তোমাদের শিক্ষা দেবো। শিক্ষার বিস্তারটা এখানে হলো। এবং প্রথম জমিদারি ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়, তারা একটা, ওই সময় মুসলমানরা পেছনে চলে আসে,
এই সুযোগে তারা চলে আসলো। এইভাবে কিন্তু নন এক্সিস্টেন্ট একটা সোশিয়াল ডিভাইড সেটাকে বাড়ায় দিল তারা, এবং আমরা ওইটা ট্র্যাপে পড়ে গেলাম। এইটাকে অতিক্রম করে আমরা যেটা খেলাফত আন্দোলনে যে ঐক্যটা হয়েছিল সেই ঐক্যটা কিন্তু কন্টিনিউ করলো না, এবং সেইটারও ঐতিহাসিক কতগুলো কারণ আছে। এবং এইটাকে আমরা যদি জিয়ায় রেখে কমিউনাল প্রবলেমের সলিউশন চাই তাহলে পরে কিন্তু আমরা পারবো না। এবং আমরা দুই প্রতিবেশী দেশের বিষয়টা চলে আসছে, রিজনাল পলিটিক্স ইত্যাদি ইত্যাদি, আরও আশেপাশের দেশ টার্কি ফার্কি নূতন নূতন শক্তি সম্পর্কে বহুল আলোচিত হয়, গবেষণা হচ্ছে আজকাল, এইগুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে। আমি মনে করি যে আমাদের এই সমস্ত কিছুর ভেতরে আমরা ইস্যুটাকে এবং সলিউশনটা খুঁজতে হবে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের ভেতরে। সেটা বাংলাদেশেও দরকার, সেটা পাকিস্তানেও দরকার, সেটা ভারতবর্ষেও দরকার, আফগানিস্তানেও দরকার, তুরস্কেও দরকার, সমস্ত জায়গায় দরকার। এবং ভারত বিরোধী একটা জজবা তোলা হয় যে কোনো সময়, ভারতকে চিহ্নিত করে। এটা আর কিছু না, ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ কমিউনালিজম ইন ডিসগাইজ, যেটা আমি বলি হিস্টোরিক্যালি চলে আসছে, যে হিন্দু মুসলমান ডিভাইডটাকে এইটাকে ইনস্টিটিউশনালাইজ করে দিল পাকিস্তান ইন্ডিয়ার ঝগড়ার ভিতর দিয়ে। এবং এই জায়গাটায় যদি থাকে, বাংলাদেশ যেমন একটা একক সত্তা নয়, ভারতবর্ষ একক সত্তা নয়। ভারতবর্ষ শোষক এবং শোষিত আছে, বাংলাদেশেও শোষক এবং শোষিত আছে। আমাদের শোষিত মানুষ আমার বিবেচনায় সবসময় গণতন্ত্রের পক্ষে, সবসময়, কারণ গণতন্ত্র তাদেরকে সার্ভ করে। ওর জন্য দুই দেশের শোষিত মানুষ তাদের ভেতরে ঐক্য এবং তাদের ভেতরে সম অভিমুখীন প্রয়াস, কমন এনিমির বিরুদ্ধে প্রয়াস, সেই জায়গাটায় আমাদের কনসেন্ট্রেট করতে হবে। আর যদি খালি রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কটাকে বিবেচনা করি, রাষ্ট্র যদি শোষকের নিয়ন্ত্রিত হয় তাহলে পরে বাংলাদেশের শাসক শোষক যদি বাংলাদেশের শ্রমজীবী মানুষের বিরুদ্ধে থাকে, they will have no love for the toiling people of India. ইন্ডিয়ার সরকার যদি সেখানকার শোষকদের পক্ষে হয়, তাদের দেশের শ্রমজীবী মানুষের স্বার্থ তারা ক্ষুণ্ণ করছে, তারা বাংলাদেশের মানুষকে চুমা দিবে, আদর করবে, করবে না। সুতরাং দুই দেশের শোষিত মানুষের, শোষিত শুধু আমি বলবো না, গণতন্ত্রকামী মানুষের একত্রিত হতে হবে। এবং সেই কনটেক্সটে আমাদের বর্তমান গণ অভ্যুত্থান এবং সেই পরিপ্রেক্ষিতে একটা নূতন নূতন সৃষ্টির কথা বলা হচ্ছে, এবং সবাই চাচ্ছে যে একটা নূতন কিছু আসুক। এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, খালি আমি সতর্ক করে দেব, নূতনের নাম করে, সংস্কারের নাম করে, সংস্কার দুই রকম হতে পারে, সামনের দিকে, পেছন দিকে। যদি পেছন দিকে আমাদেরকে টু আনডু 1971 আমাদের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাটাকে যদি নেতিকরণ করে আমাদেরকে পেছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ইতিহাস সেটা সহ্য করবে না এবং বাংলাদেশের মানুষও সেটা সহ্য করবে না। শুধু আমাদের স্টার্টিং পয়েন্ট এটা হওয়া উচিত, এবং এইটার ভিত্তিতে আমাদের সামনে চলে। এই পরিপ্রেক্ষিতে আমাদের ইলেকশন, ওর জন্য আমি যদি নন পার্টিসিপেশন অফ ইলেকশন এইটাকে আমার ইনস্ট্রুমেন্ট অফ গোয়িং ফরওয়ার্ড মনে করি, আমার বিবেচনায় এইটা হলো ফলিং ইনটু দ্য ট্র্যাপ অফ জামাতে ইসলাম অ্যান্ড আদার্স, যারা কনস্পিরেসির মাধ্যমে আমাদের এই ইতিহাসের এই যে স্টার্টিং পয়েন্ট সেই জায়গাটাকেই ছিন্ন করার চেষ্টা করছে। জি, আমরা ফাইনাল রাউন্ড। আমি আবার বলি, 2024 5ই আগস্ট আমাদের জন্য যেটা সব কিছুতে একটা দরজা খুলে দিয়েছে আমাদের জন্য, এটা সঠিক, আমি এটাকে একমত এবং এটাকে খুবই অভিনন্দন জানাই। তবে এখানে ভালো যেমন হয়েছে, আমার মনে হয় মন্দ কিন্তু সেখানে আছে। মন্দ এই জন্যে, ভালো হয়েছে এই জন্য যে আমরা সকলে কিন্তু এখন একত্রিত হয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছি এবং দেশের সব কাঠামো কিন্তু খুলে গেছে। যে আগে যে একটা দরজার মধ্যে আমরা ছিলাম, একটা শোষক শ্রেণীর দরজার মধ্যে ছিলাম, সেখানে স্বৈরতন্ত্র বা এরকম ফ্যাসিস্ট যেখানে বলা হচ্ছে সেই রকম এক। আর দ্বিতীয়ত মন্দটা হচ্ছে এই, যেমন ধরেন এটা হওয়ার পর থেকে আমাদের মধ্যে সংখ্যাটা আরও বেশি বেড়ে গেছে। এই জন্য আগে ছিল একটা শ্রেণী ছিল, আমরা সেই শ্রেণী থেকে, অর্থাৎ এখন যারা আসছে এই যে নতুনভাবে নবীনদের আগমনে একটা দেশের মধ্যে কেমন একটা অস্থিতিশীল সমাজ ব্যবস্থা
কাজটা চলছে এবং তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এখন বর্তমান। এবং যারা প্রবীণ, যারা দেশের দীর্ঘদিন ধরে যারা কাজ করে আসছে, এই দেশের নানা জায়গার মধ্যে যারা মিশে আছে, এরা এখন তো আমার মনে হয় সেটা তলিয়ে যাচ্ছে, দিন দিন তলিয়ে যাচ্ছে। এটা একটা শুভ না, কারণ দীর্ঘদিন ধরে যে প্রবীণের যে এটা অভিজ্ঞতা, এটা যদি দেশের জন্য কিন্তু অসম্ভব মঙ্গলের কাজ হয়। আর বর্তমান যারা আসছে তাদের মধ্যে আবেগ থাকে, অনভিজ্ঞতা থাকবে, এরকম দক্ষতা থাকে না, দৃষ্টিসম্পন্ন না, তারা অনেক সময় হয়তো খুব মানে একটা দেখে রং দেখেই তারা কিছু চলে, অনেক কিছু সেখানে মিশ্রিত থাকে। আমার মনে হয় এটা এখন বর্তমান যেটা পরিস্থিতি হয়েছে, আমি যেটা মনে করি, যেমন গতকাল যেটা হলো সেখানেও কিন্তু এই পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে সেখানে। আর সেখানে প্রবীণের উপস্থিতি কজন আছে? সব নবীনদের কিন্তু সেখানে, নবীনদের কিন্তু একচেটিয়া। আর যেসব ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গার মধ্যে হয়েছে, শিক্ষকের উপর হয়েছে, আমাদের উপর হয়েছে, নানা জায়গায় হচ্ছে, এটা কি অনভিপ্রেত? এটা দেশের রাষ্ট্রের যন্ত্রে প্রবীণেরা সম্মান পাবে না, এদের দীর্ঘদিনের অভিজ্ঞতা তাদের একটা অবস্থান থাকবে না মর্যাদাপূর্ণ, এটা বোধহয় কাম্য না। এগুলো কিন্তু সব চলে যাচ্ছি আমরা কিন্তু। দেখেন, এই সরকার, আমি সাধুবাদ জানাবো, আপনি যে সংস্কারের কথা বলছেন, সব সংস্কার কিন্তু সেখানে আনা হয়নি। এবং সংস্কারের মধ্যে এমন সংস্কার আনছে যেগুলো আমাদের জন্য এখন কিন্তু প্রয়োজন ছিল না। এখন আমাদের কি প্রয়োজন ছিল সংস্কারের মধ্যে? কিন্তু সেখানেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেরকম মাত্রা থাকা উচিত ছিল, আধিক্য থাকা উচিত ছিল। প্রথম কোনটাকে আমরা আনবো, প্রথম শ্রেণীতে কোনটাকে রাখবো, এদেশের জনগণ কী চায় প্রথম সংস্কারের মধ্যে, সেটাও বোধহয় আমার মনে হয় সেইভাবে সংস্কারটা সেইভাবে করা হয়নি। তো সব কিছু মিলিয়েই আমি যেটা মনে করি, বর্তমান অবস্থাটা আমাদের জন্য একটা আমি আবার বলবো ভয়াবহতা তৈরি করেছে। এবং এখনও সময় আছে, এই জন্যেই আমাদের সময় এখনও ফুরিয়ে যায়নি। কারণ রাষ্ট্র চাইলে কিন্তু সব কিছু সমাধান করতে পারে। বিশেষ করে জাতিগোষ্ঠীদের, ধর্মীয় জাতিগোষ্ঠী এবং সকল রাষ্ট্রের যন্ত্রগুলোকে একটু করে, যাতে দেশের মানুষ যাতে একটু স্বস্তি পায়। এখনও যেহেতু এটা স্বস্তি যায়নি, কারণ স্বস্তি আমার মতো মানুষ যদি আমি স্বস্তি ভোগ করি, অস্বস্তিতে থাকি, তাহলে সাধারণ মানুষেরা কী ভাববে? এই জন্যই আমার প্রতিটি মানুষের কাছে, যেমন ক্লাবে গেলে সেখানে চিন্তা হচ্ছে এগুলো আসতেছে, তো আমার এইটা আমি চাই। তবে সবচেয়ে ভালো কি, আমি একটা জিনিস মনে করি, সবার মধ্যেই একটা জবাবদিহিতার একটা প্রশ্ন আসছে। যেই দল ক্ষমতায় যাবে এখন আগের মতো লুকোচুরি করতে পারবে না, এবং সেখানে দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, এইসব বিষয়গুলো কিন্তু তারা প্রাধান্য দিচ্ছে। এবং একটা সুন্দর দেশ করার জন্য তাদের স্বপ্নের মধ্যে আসছে। যদি তারা সফল হয়, নির্বাচন যদি সুষ্ঠু হয়, আমি সেটা কামনা করব। এবং আমি চাইব যে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সরকার, যেটা অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব নিয়েছে, অন্ততপক্ষে তিনি যে কাজগুলো করেছে, অনেক কাজ ভালো করেছে, অবশ্যই প্রশংসনীয়, তাকে আমরা সাধুবাদ জানাবো। কিন্তু নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে করে দিতে পারে জনগণের চাহিদা অনুযায়ী, এবং সকল রাষ্ট্রে যারা ব্যবহৃত হবে সকলকে দিয়ে, এবং সেনাবাহিনী থেকে আরম্ভ করে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে, এইসব কর্মকাণ্ড যাতে না হয়, এবং নির্ভয়ে যাতে আমরা ধর্মীয় জাতিগোষ্ঠী যাতে ভোট দিতে পারি, এই ভোটটা দেওয়া। ছোট্ট করে কতগুলো জিনিস আছে, মৌলিক জায়গাটি যদি ঠিক না থাকে, আপনি মলম লাগিয়ে সমস্যার সমাধান করতে পারবেন না। যদি আমাদের রাষ্ট্রের ফিলসফি হয় যে এটা মুসলমানের দেশ এবং মাইনরিটিরা হলো পবিত্র আমানত, আমার বিশ্বাস অতীতে এই অভিজ্ঞতা ট্রাই করা হয়েছে, এক্সপেরিয়েন্স ট্রাই করা হয়েছে, সেইটা যতক্ষণ পর্যন্ত না অল সিটিজেন্স সমান অধিকার সম্পন্ন, যেটা গণতন্ত্রের একটা মৌলিক কথা, এইটা যতদিন না হচ্ছে ততদিন হবে না। তাহলে পরে আমাদের কম্পিটিশন হবে, তুমি একটু বেশি পবিত্রভাবে আমাকে রেখেছো না একটু কম পবিত্রভাবে রেখেছো। আমাদের এই যে ইলেকশনের সময় যে মাইনরিটির উপরে আক্রমণ হয়, এটা তো নতুন ফেনোমেনা না। আচ্ছা, ধর্মকে ব্যবহার করে কেন রাষ্ট্রের মধ্যে? ধর্ম যে বললাম তো, আপনি খেয়াল করেন নাই যে সবচেয়ে দুর্বল রাষ্ট্র, আজকে যদি হিন্দু মেজরিটি হতো, তা হিন্দুদের উপরে কোনো অত্যাচার হতো না। তারা মাইনরিটি, তারা দুর্বল, তাদের উপরে অ্যাটাক হলে তারা আত্মরক্ষার জন্য ব্যবস্থা নিতে পারে না। কিন্তু সেইখানে প্রবলেমটা আমি হিন্দুদের প্রবলেম না তো, এই প্রবলেমটা হলো সিটিজেন হিসাবে আমার আপনার সমস্যা। ওর জন্য আমি দেখবেন খুব কেয়ারফুলি, আমি কিন্তু আপনার সমস্যা আমার সমস্যা এইভাবে বলি না, আমি বলেছি এটা আমাদের সমস্ত নাগরিকের। আমার প্রশ্ন হলো রাষ্ট্র আলাদা, ধর্ম তো আলাদা জিনিস, ধর্মকে কেন রাষ্ট্রের মধ্যে এখানে মিশ্রিত? আমি জিজ্ঞেস করছি ইলেকশন, এইবারের ইলেকশনকে কেন্দ্র করে মাইনরিটির ভিতরে ভয় ভীতি আগে দেখিনি আমরা প্রত্যেকটা জায়গায়, এবং ইলেকশনের পরে যে অ্যাটাকগুলো হয়েছে আপনার এলাকাও তো হয়েছে,
আমরা তো এখানে ছুটে অবশ্যই, গেছি, তাহলে গিয়েছেন, ইলেকশন গিয়েছেন। পরবর্তীকালে পোস্ট ইলেকশন সিচুয়েশন, এবং বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে যে তোরা জয় বাংলার লোক না, তোরা ওইদিকে ভোট গেল কেন, অমুক সমক ইত্যাদি, এভরিবডি ট্রাইং টু ইউটিলাইজ এই মাইনরিটি। তবে আমি শেষ কথা বলতে চাই, একটি কথা আমি শেষ করতে আমাদের হবে, জিল্লুর হাতে রহমান সময় সাহেব, নেই। আমার মনে হয় ওই যে রোহিঙ্গারা যেমন আছে এক জায়গায়, আমার মনে হয় মাইনরিটিদেরকে সবাইকে নিয়ে এক জায়গায় যদি জোন করা হয়, সেখানে যদি নিরাপত্তা দেওয়া হয়, তাদেরকে ওই যে বের করবে, তাদেরকে আবার নিরাপত্তা দিয়ে সেখানে ঢুকিয়ে ফেলবে, যদি হয় তাহলে মতো ভালো হবে। না হলে কিন্তু এই দেশের আমি যেটা বুঝতে পারি, বিভিন্ন জায়গার মধ্যে যেসব এরা কিন্তু আপনি জি, শেষ করতে গেলে হবে। কিন্তু সেখানে বুঝতে পারবেন তারা যে অসম্ভবভাবে প্রস্তাবটা দিচ্ছেন, নারী পুরুষ এই যে শেষ করতে মহিলারা, হবে আমাকে, please। ছাত্রছাত্রীরা আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন এইটা যদি সিরিয়াস দিয়ে থাকেন, তাহলে পরে আমি বলবো এটা আরেকটা পাকিস্তান আন্দোলনে যেমন তারা যেই থিওরি দিয়েছিল আপনি এটা দিচ্ছেন, তাহলে নারী মুক্তির জন্য কি করতে হবে, সমস্ত নারীদের নারীকে জন্য এক আলাদা জায়গায় একটা অংশ করতে হবে। এটা রাজি আছি। গরিব এবং ধনীর ভেতরে পার্থক্য করে দেন। ঢাকার বড় লোকের জন্য 5% এরিয়া বনানীতে আমরা রেখে দিলাম, কোনো ধোপা নাপিত তাদের কাছে যাবে না, আর 95% আমরা আলাদা বাগানের মধ্যে বিভিন্ন ফুল থাকতে পারবে না, একটা ফুল থাকবে, শুধু এক জাতের ফুল থাকবে। এখন তো কেন আমরা থাকবে? মিশ্রিত আছি। আমি তো বলবো যে ফুলের পার্থক্য যদি আপনি নির্ধারণ করার ভিত্তিতে রাষ্ট্র গঠন করেন, তাহলে পরেই তো ওদের ফাঁদে পড়ে যাচ্ছে। ধরুন আমি জন্মগ্রহণ করেছি এখানে, জন্মগ্রহণ করেছি কিন্তু এখানে আমি কি Equal অপরাধ rights করেছি? as অপরাধ citizens, করেছি? আপনি আমি আমাদের তো সব এইভাবে- কিছু দিচ্ছি না, রাষ্ট্রের সব কিছু ইকুয়াল আমি দিচ্ছি রাইটস না। অ্যাজ সিটিজেন্স। তাহলে আমাকে কেন এইভাবে ভয়ভীতি থাকতে হবে সারা জীবন? আমাকে কেন, আমাকেও থাকতে না হচ্ছে। না, আমি কেন কি অপরাধ করলাম আমি এখানে? আরে মুসলমান গরিবের উপরে অত্যাচার হয় না? আমাদের নারীরা কাঁদবে কেন? হ্যাঁ, নারীরা কানবে কেন? নারীর পাশে দাঁড়াইতে হবে না? না, নারীরা নারীরা কাঁদছে তো। দুর্বল, কেন দুর্বল হবে কেন? আপনি দুর্বল জায়গা করে রেখেছেন তো। ওর জন্য আলাদা করে ওদের প্রোটেকশন দিতে হবে। রাষ্ট্র কোথায়? রাষ্ট্র কি করে? পবিত্র আমানত এই রাষ্ট্র মানেন দেখে না, আপনি? তাদের কান্নাগুলো শুনে না, আগুন যখন দেখে, কিন্তু রাষ্ট্র দেখে না। দেখার আপনি পরে পবিত্র আমানত মানেন? এটা না, এটা এই ঠিক না। থিওরি আমার মনে হয় তাহলে এটা ঠিক না। বাংলাদেশে পবিত্র আমানত হবে, এটা গুপ্ততরা। ভারতবর্ষে পবিত্র না। আমানত হবে, আমেরিকায় পবিত্র আমানত বানাচ্ছে না, না, ট্রাম্প। যেসব ধর্মীয় সংঘাতগুলো যেগুলো হচ্ছে, এখানে সহিংসতাগুলো, এগুলো তো দৃশ্যমান। যাই হোক, তো আমার মনে হয় দৃশ্যমান আপনার সেখানে সঙ্গে একটা শেষ করে মৌলিক করতে পারছে না কেন? পার্থক্য আমার আছে। মনে হয় সেখানে। শেষ করে আপনার আনতে হবে সঙ্গে আমাকে। একটা মৌলিক এই রাষ্ট্র- পার্থক্য এই আছে। রাষ্ট্র জাতিভিত্তিক আমার না। বিবেচনায় আপনার চিন্তাটা আমাদের মুক্তিযুদ্ধে আমরা যে আদর্শ এবং দর্শন নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি এইটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। আমরা মুক্তিযুদ্ধে ফেরত যাই, মুক্তিযুদ্ধে তো কোনো রায়ট হয়নি। ধর্মভিত্তিক রাষ্ট্র, ধর্মভিত্তিক রাষ্ট্র। আমি মুক্ত এলাকা করেছি, আমি মুক্তিযোদ্ধা ছিলাম তো। ধন্যবাদ। আমরা মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র চাই। এলাকায় মানবিক কোনো- রাষ্ট্র চাই। মুক্ত এলাকায় কোনো নারী নির্যাতন ছিল না, মুক্ত মানবতার এলাকায় রাষ্ট্র কোনো চাই, মাইনরিটির মানবিক রাষ্ট্র উপর চাই, অত্যাচার ছিল না। মূল্যবোধের রাষ্ট্র চাই আমরা, মানবিক ধন্যবাদ। মূল্যবোধের রাষ্ট্র চাই, একটা সামাজিক মূল্যবোধের রাষ্ট্র চাই আমরা। শেষ করতে হবে। সকলে একসঙ্গে বসবাস করব। শোষণকে রক্ষা করে ধন্যবাদ। মানবিক রাষ্ট্র হয় না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর সুকমল বড়ুয়া এবং মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আর 3 দিন পরে ভোট, কিন্তু এই ভোট নিয়ে নানা রকমের সংশয় এখনও অনেকের মধ্যে আছে। শঙ্কা এবং ভয়ের ভোট হিসেবে এই ভোটকে অনেকে চিহ্নিত করতে চাইছেন এবং এক ধরনের অস্থিতিশীলতা বিরাজমান, বিশেষ করে যে কোনো বিবেচনা থেকে যারাই সংখ্যালঘিষ্ঠ তাদের ভয়টা অনেক বেশি, এবং রাষ্ট্রটাকে মানবিক করা, রাষ্ট্রটাকে আরও কীভাবে গণতান্ত্রিক করা যায় সেটাই বাংলাদেশের সামনে, বাংলাদেশের জনগণের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের